সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে। সাথে আছি আমি রাসেল আহমেদ। আমাদের আজকের বিষয় রাজনীতির হালচাল। আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে যারা যুক্ত আছেন এবং যুক্ত হবেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। স্টুডিওতে রয়েছেন কমান্ডার সাব্বির আহমেদ, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি। কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এছাড়াও স্টুডিওর বাইরে থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এছাড়াও রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা আলোচকদের সাথে আলোচনায় ফিরব, তবে তার আগে একটি টাইটেল বিরতি নিয়ে আসছি। আলোচনায় ফিরতে চাই। আমাদের আজকের বিষয় রাজনীতির হালচাল। আলোচনা শুরু করতে চাই স্টুডিওর বাইরে থেকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, তাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, যেটি একটু আজকের রাজনীতির বিষয়ের মধ্যে একটি অন্যতম দিনের আলোচিত ঘটনা, সাংসদ নিক্সনের বিরুদ্ধে মামলা। সাধারণত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ ধরনের মামলা খুব একটা দেখা যায় না। গেল অনেক বছরের মধ্যে আসলে দু একটি মামলার নজির রয়েছে। সেই প্রেক্ষাপটে একটু জানতে চাইছি, আচরণবিধি সংসদ সদস্যরা ঘটান না, নাকি মামলার সংখ্যাটাই কম হয়? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার মাধ্যমে যেটা জানলাম যে ইতিমধ্যে মামলা হয়েছে। ঘটনাটি বেশ কিছুদিন ধরে আলোচিত। শুধু কিছুদিন ধরে বললে ভুল হবে, নিক্সন চৌধুরী নানাভাবেই একটা আলোচিত মানুষ, আমরা জানি। তা আমি যেটাকে গুরুত্ব দিতে চাই, নির্বাচনী আচরণবিধি যিনি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে করা উচিত। কিন্তু অতীতের অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতা ডিফারেন্ট আমার কাছে মনে হয়। আমরা জানি যে এই আচরণবিধি ভঙ্গের অভিযোগ অতীতে অনেক থাকলেও অনেকের বিরুদ্ধে এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু আমি জানি না সম্প্রতিকালে নিক্সন চৌধুরী এবং প্রশাসনের ক্যাডার সব মিলে তাদের ক্ষুব্ধতা, তারা একটা বক্তব্য সামনে আসে, এই সব ঘটনা মিলিয়ে, এবং নিক্সন চৌধুরীর সাথে আমরা জানি আওয়ামী লীগের উপর মহলের নেতৃবৃন্দের সাথে যে দ্বন্দ্ব, এই সব মিলিয়ে নিশ্চয়ই সরকারের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছে, এই জন্য হয়তো মামলা হয়েছে। কিন্তু আমি সে আলোচনাকে প্রধান বা ভারী করতে চাই না। আমি এটাকেই করতে চাই যে যদি আইনের শাসনের কথা বলি, আইনের কথা বলি, তাহলে অবশ্যই নির্বাচনের আচরণবিধি কেউ ভঙ্গ করলে বা এ ধরনের অভিযোগের দায়ে প্রাথমিকভাবেও যদি অভিযোগ করার মতো পর্যাপ্ত তথ্যপাত্র থাকে, তাহলে তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে এ ধরনের মামলা হওয়াটা একটা আমি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নিতে চাই। কিন্তু দেখার বিষয় হলো, এই যে মামলার প্রক্রিয়া করার ক্ষেত্রে যে তথ্য উপাত্ত সেটি যথাযথভাবে করেই এই মামলা করা শুধু ক্ষান্ত না, এই ধরনের একটা উদাহরণ সৃষ্টি, যদি তিনি প্রকৃতপক্ষে অপরাধী হন, তো সেটা যদি সৃষ্টি হয়, তাহলে আমার মনে হয় যে আমরা এক ধাপ অগ্রগতির চিন্তা করতে পারবো। কিন্তু একটি ঘটনা দিয়ে সামগ্রিক কথা বলা যায় না। কিন্তু আমি এটাকে সবের পরও একটা পজিটিভ ঘটনা হিসেবে বিবেচনা করতে চাই যে সংসদ সদস্য, আমরা জানি সাধারণভাবে এটা কিছু ব্যতিক্রম বাদ দিয়ে আমরা দেখি স্থানীয়ভাবে তাদের জবাবদিহিতাই প্রধান। আমাদের সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী প্রধান দায়িত্ব হলো আইন প্রণয়নের কাজ করা এবং রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা। কিন্তু সেইটা কাজ বাদ দিয়ে স্থানীয় ক্লাবের ফুটবল ভাগাভাগি থেকে শুরু করে একেবারে ছোটখাটো ঘটনা সবকিছুর সাথে ওনারা জড়িত হয়ে যান। এটার একটা প্রধান কারণ, আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেই সরকার ব্যবস্থা প্রকৃত অর্থে সচল নেই। এটা নির্বাচনের মাধ্যমে যে স্থানীয় সরকার ব্যবস্থা হবে এবং সংবিধানে যে স্থানীয় শাসনের কথা বলা হয়েছে, সরকারের কথা বলা হয়েছে, তাকে যদি অগ্রাধিকার দিয়ে ওই কাজটি করা যেত, তাহলে বোধহয় আমাদের এমপি সাহেবদের এই কাজগুলো করতে হতো না বা করার প্রয়োজন হতো না। তারা সংবিধানের যে দায় দায়িত্ব সেটি পালন করত। তা সেটিও আমার বিবেচনায়, আমরা যেমন একদিকে নির্বাচন আচরণবিধির লঙ্ঘনের বিষয়টা আলোচনা করছি, আমরা সংসদ সদস্যের আলোচনা করলেও ওই কাজটাও করা দরকার। তা সেক্ষেত্রে যে আইনের ঊর্ধ্বে কেউ না, এটাকে যদি প্রমাণ করা যায় একেবারে কি বলবো যে নির্মোহভাবে, তা সেটি আমার বিবেচনায় এক ধাপ অগ্রগতি হবে বলে আমার ধারণা। জি,
আমরা আপনার কাছে আবারও ফিরবো। তো আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা আপনার কাছেই আসতে চাই। আমরা আলোচনা করছিলাম সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে, এটি নিয়ে একটু জানতে চাইছি যে এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না নির্বাচনী সংস্কৃতির ক্ষেত্রে। এইটি কি রেয়ার ঘটনা কিনা যে সংসদ সদস্যরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জড়িয়ে পড়ার ঘটনা কি কম ঘটছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে নিক্সন চৌধুরীর ব্যাপারটা সামনে এসেছে, কিন্তু এই ঘটনা তো এটি প্রথম না। যে সদ্য 26শে সেপ্টেম্বর যে নির্বাচনটা হলো, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম বিএনপির পক্ষ থেকে। সেখানে তো সংসদ সদস্যরা গিয়ে ওখানে নির্বাচন বক্তৃতা করেছে, আমার বিরুদ্ধে যাতা বলেছে। এবং শুধু তারা না, রিটার্নিং অফিসার আমাদের সামনে 2জন উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রকে বলে দিলেন যে আপনাদের না যাওয়াই ভালো, তারপরে আপনারা গেলে আপনাদের সরকার গাড়িটা ব্যবহার করবেন না। তারা রীতিমতো সরকার গাড়ি ব্যবহার করেছে, রীতিমতো প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান এবং প্রত্যেকটা মেয়র। তো এই নিক্সন চৌধুরীর ব্যাপারটা হয়ে গেছে কিন্তু উনি কথার মধ্যে যে ভাষাগুলি ব্যবহার করেছেন, এইটি হলো তার জন্য একটা আজকের এই আলোচনায় আসে, সেই কারণে আমার মনে হয়। তাছাড়া সংসদ সদস্যরা বিভিন্ন জায়গায় ধরেন, এর আগে আমি দেখেছি আমার এলাকায় যে উপজেলা নির্বাচন হলো, সেখানে একসময় মন্ত্রী ছিলেন, পরে এমপি ছিলেন, উনি এর আগে মারা গেলেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী একজন ছিলেন, এখন যিনি এমপি হলেন, উনি নৌকা মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছিলেন, আর উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন ওনাকে না দেখুন আনারস মার্কা দাঁড়িয়েছিলেন। কিন্তু ওখানে সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী এবং এমপি মহোদয় উনি ওই আনারসের পক্ষে ছিলেন। এখন আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে গিয়ে এমপি সাহেবকে বলা হলো, সাবেক মন্ত্রী ওনাকে বলা হলো যে আপনার সূর্যোদয়ের আগে আপনি এখান থেকে চলে যাবেন। কেন বলা হলো? ওনার দলেরই একজনকে নৌকা মার্কা দেওয়া হয়েছে। এইটা যদি বিরোধী দলের হতো তাহলে তো আসতে না। অনেক জায়গায় আমরা দেখেছি তো, ইলেকশনের নির্বাচনের সময় তো এমপিরা তার এলাকা থাকে, এমপি যদি তার বাড়িতে বসেও থাকে তা কিন্তু এখানে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়াতে কিন্তু কমতে যায় না। দূর থেকে করতে পারে, ওখান থেকেও করতে পারে। তো নিক্সন চৌধুরীর ব্যাপারটা যে উনি তো স্বতন্ত্র নির্বাচিত হয়ে আসছেন বারবার, আওয়ামী লীগের এলাকাতে আওয়ামী লীগের এরিয়া। জি, কিন্তু তিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত কেন পারেন? উনি কেন পারেন? আওয়ামী লীগের যিনি প্রার্থী কিন্তু অত্যন্ত প্রভাবশালী, উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তাকে হারাতে পারেন কেন? হারাতে পারেন কারণ হলো উনি বর্তমান প্রধানমন্ত্রীর আত্মীয়, খুব নিকট আত্মীয়, ইলিয়াস চৌধুরীর উনি সন্তান। জি, যে কারণে ওনার ওখানে প্রশাসন ভোটে নির্বাচিত হন। ভোটে নির্বাচিত হবে তো। ওইটা যদি আপনার ওনার আত্মীয় না হতো, তো আওয়ামী লীগের একজন দলীয় প্রার্থী তাকে স্বতন্ত্র আওয়ামী লীগের একজন হারাবে? খুব কম, খুব রিয়ার। 95 সালে যেমন একবার হারিয়েছিল, হারানো খুব কঠিন। কিন্তু কেন স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয়তা থাকতে পারে না? জনপ্রিয়তা আওয়ামী লীগের এরিয়া তোটি। জি, ওটা তো আওয়ামী লীগের নৌকা মার্কার এলাকা, সেই এলাকাতে আওয়ামী লীগের নৌকা তো জনপ্রিয়, ওখানে ব্যক্তি জনপ্রিয়তা নৌকা জনপ্রিয় বেশি। তো সেখানে ইলিয়াস চৌধুরীর ছেলে নিক্সন চৌধুরী বা এরা কেন ওখান থেকে কীভাবে যেতেন? এটা সরকারের প্রশ্রয় তো হয় না। হ্যাঁ, এখন ধরেন সরকার সবসময় প্রশ্রয় দিয়ে আসছে সরকারের এমপি মন্ত্রীদেরকে, ওখানে একটু বেশি করে ফেলেছে, এটাই তো আর কি। এটা তো খুব বেশি আমি এটা অহরহ হচ্ছে। এবং আমি মনে করি, আমি দাবি করি এবং মনে করি এই সরকার একটা ভোট চোর সরকার, ভোট ডাকাত একটা। এই ডাকাতি এখন ডাকাত সব কিছু করতে পারে। আমি জোর গলায় বলবো যে আমার ওখানে আওয়ামী লীগের যিনি এমপি হলেন উপজেলা চেয়ারম্যান, আমি এমপি বলবো না, তারা ভোট ডাকাতি করছে। আমি শেষ করি, আজকে প্রধানমন্ত্রী, যেহেতু আমি একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমি স্বেচ্ছাসেবী অ্যাক্টিং কনভেনর ছিলাম, আমি ওই রকম বেয়াদব হয়ে নাই যে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করব। তবে আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আসেন, আপনারা যান, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বাদে আমি ওই বেয়াদবিটা করো, যে কোনো মন্ত্রী ওখানে ইলেকশন করে ওবায়দুল কাদের সাথে নিষেধের কথা বলেছে, আসুক না কেন, 1 লক্ষ ভোটের ব্যবধান না হারাতে পারে, আমার নাম ভোটের প্রসঙ্গে আবারও আসবো। এই যে চোর, একটা ভোট চোর সরকার, ভোট ডাকাত সরকার। ভোটের প্রসঙ্গে 57 ভোট, একটা নির্বাচনে 57 ভোট পেতে পারে একটা প্রার্থী, 143 ভোট পেতে পারে। যে প্রসঙ্গে আবারও আসবো, আমরা ঢাকার একটি নির্বাচন হবে, উপনির্বাচন। আমরা একটু কমান্ডার সাব্বির আহমেদ, তার কাছে একটু জানতে চাইছি মামলা, আচরণবিধি, নির্বাচনী সংস্কৃতির কি অবস্থা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীকে। একই সাথে ধন্যবাদ জানাই আমার সাথে যারা সহ আলোচকবৃন্দ আছেন তাদেরকে, ইনক্লুডিং হাবিব ভাই। তো আসলে অতি সম্প্রতি অনেকগুলি ঘটনা আমাদের দেশে ঘটে গেছে একের পর এক, এবং সর্বশেষ যেটা এসছে এখন নিক্সন চৌধুরী সাহেবের ব্যাপারটা।
আমি একটু কৌতূহলবশত গত পরশুদিন আমার এই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলাম যে এই ধরনের একজন সংসদ সদস্য এই ধরনের সরকারি কোনো কর্মকর্তার সাথে এহেন আচরণ করতে পারেন কি না। তো মজার বিষয় হচ্ছে অনেকগুলি মন্তব্য এসছে সেখানে। তো যারা একটু আওয়ামী লীগ মাইন্ডেড অনেকেই বলেছে এটা ভিত্তিহীন, ভুয়া, তার কণ্ঠ নকল করে এটা করানো হয়েছে ইত্যাদি। আবার যারা অন্যান্য রাজনৈতিক মতাদর্শের অথবা নিরপেক্ষ, তারা এটাকে খুব সিরিয়াসলি মানে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা মানে অনুরোধ করেছে। তা আসলে আমি যে জিনিসটা মনে করি যে একটা রাষ্ট্র চলতে গেলে রাষ্ট্রের কিছু অপরিহার্য অর্গানাইজেশন থাকে, তার মধ্যে যদি দুটো বিশেষ অর্গানাইজেশন বলি, একটা হচ্ছে প্রশাসন, একটা হলো বিচার বিভাগ, আরও তো অন্যান্য অর্গান আছে। আসলে রাষ্ট্রের সবথেকে বেশি সহযোগী অর্গান হচ্ছে প্রশাসন, সে সিভিল প্রশাসন আমলারাই হোক আর পুলিশ প্রশাসন বা অন্যান্য সহযোগী যে সমস্ত সংস্থা আছে তারা হোক। তো সরকার এদেরকে যদি চ্যালেঞ্জ করে বা সরকার দলীয় সমর্থকরা যদি বা এমপিরা যদি তাদের সাথে টক্করে চলে যায়, তাহলে সরকার টিকবে কিভাবে? এটা কিন্তু সরকারের বিশেষভাবে বিবেচনা করা উচিত। আমরা সবাই জানি যে ইতিমধ্যে বিসিএস ওদের যে সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে প্রশাসন ক্যাডারের, তারা কিন্তু এটার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সেটা মন্ত্রিপরিষদ সচিব হয়ে নির্বাচন কমিশনে গিয়েছে এবং সর্বশেষ বোধহয় মামলাও হয়েছে। আসলে আমরা জানি যে কিছুদিন আগে ওই যে মামলাটি কি কেবল সে কারণেই মনে করছেন? কোনটা? মানে যে মামলাটি হয়েছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন? ডেফিনেটলি সরকারের তরফ থেকে যেহেতু মন্ত্রিপরিষদ সচিব থেকে ওই পর্যন্ত গেছে, মন্ত্রিপরিষদ সচিব কখন এটা মানে এরকম একটা পর্যায়ে দিতে পারে, নির্বাচন কমিশনের কাছে দিতে পারে যখন প্রধানমন্ত্রীকে এখানে কনসেন্ট দিবেন। তার মানে গ্রিন সিগন্যাল নিয়েই কিন্তু এটা হয়েছে। মানে এটা সরকারের জন্য অবশ্যই একটা বিব্রতকর অবস্থা যে একজন এমপি, উনি এমনি সম্মানীয় জনপ্রিয় নেতা, তারপরে একজন ইউনোর সাথে বা একজন ডিসির সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনা বা যে সমস্ত ভাষা আমরা শুনলাম, খুবই অশালীন এবং খুবই মানে কি বলবো অকল্পনীয় যে এই ধরনের ভাষা একজন প্রশাসনের কর্মকর্তার সাথে যদি করে, তাহলে প্রশাসন চালাবে কারা? আর প্রশাসন ছাড়া কি সরকার কোনোদিন কোনো সরকার চলতে পারবে? বিশ্বের কোথাও কেউ চলতে পারে? তাহলে প্রশাসনকে ম্যানেজ করে বা প্রশাসনের সাথে মানে শহীদ হৃদয় রেখেই কিন্তু এটা চালাতে হবে। যেমন ঘটনার প্রসঙ্গে বলি, কিছুদিন আগে ওই যে মেজর সিনহা রাশেদ মোহাম্মদকে যে হত্যা করা হলো কক্সবাজারে, এবং এর পরপরই দেখেন পুলিশের সাথে সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়ে গেল। এবং এটা বুঝতে পেরেই কিন্তু তৎক্ষণাৎ পুলিশ বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান কিন্তু সেখানে গেলেন, সেখানে যে যাই হোক সেটা সুরাহা করার চেষ্টা করেছেন। যদিও মানুষের ভিতরের ক্ষোভ বা কষ্টটা রয়ে গেছে, কিন্তু সাময়িক একটা তৃপ্তি হয়তো সেখানে এসছে। তো এইরকম একটা সরকারের প্রশাসন যন্ত্রের বিরুদ্ধে যখন লাগামহীনভাবে একজন সংসদ সদস্য কথা বলেন, এটা সরকারের জন্য অবশ্যই বিব্রতকর এবং যে কোনো মূল্যে এর একটা বিহিত ব্যবস্থা নিতে হবে। এবং যদি তার বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় অন্যান্য সংসদ সদস্যরাও ভবিষ্যতের জন্য সতর্ক হবেন, দেশের জন্য ভালো। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা যেতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন তার কাছে। আপনি সবার কথা শুনছিলেন এবং বলছিলেন, আমরাও যেটি দেখলাম আসলে 2016 এবং 19 সালে, 16 সালে আরেক জায়গায় বাঁশখালী উপজেলা নির্বাচনে মামলা হয়েছে, তবে সেটি ফৌজদারি। 2019 সালে মামলা হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আরেক সংসদ সদস্যের বিরুদ্ধে, নেত্রকোনা আসনের একটি। এবং কাকতালীয়ভাবে হলো সত্যি যে সেটি আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী ছিলেন ওই সব আসনগুলোতে। যেটি বলা হচ্ছে, আলোচনা এসছে যে অতীতেও এই ধরনের অনিয়ম হয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, মামলা হয়নি। আপনার মন্তব্য জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেখানে যাকে নিয়ে আলোচনা করছি তিনি কিন্তু আজকে এই আলোচনার মধ্যে নেই এবং তার আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ নেই। সুতরাং আলোচনাটা আমরা আমাদের মতো করেই করছি। ঘটনাটি একটা ঘটছে এবং সেই ঘটনার একটা তদন্তাধীন একটা প্রক্রিয়া চলছে, মামলা হয়েছে এবং সেই মামলা এখন মানে তদন্তাধীন। এবং সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা যেখানে যে বিষয় জানি না কেন সবকিছু কিন্তু আমরা যদি এখানে বসে সিদ্ধান্ত দিয়ে দিই তাহলে কিন্তু মানে স্বাধীন তদন্তে এটা একটি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সুতরাং আমি এই প্রসঙ্গে খুব একটা বেশি আগাবো না। তবে সরকারের একটা সমস্যা, সেটি হলো যে যারা আছে সরকারে তাদের ওই মামলা যখন হয় তখনও সেটি নিয়ে আলোচনা হবে, মামলা যখন হয় না তখনও সেটি নিয়ে আলোচনা হয়
এবং এই আলোচনা এগুলো থাকি এবং এগুলো তো শুনতে হয়, কিন্তু সরকার সরকারের জায়গায় আছে। এবং এই যে ঘটনাটি, আমি মনে করি যে এই ঘটনা একজন সংসদ সদস্য এর সাথে সম্পৃক্ত, এবং তিনি এখানে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং সেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রসঙ্গেও কিন্তু কিভাবে নির্বাচিত হয়েছেন, কার সাথে কি সম্পর্ক, কার আত্মীয়, এই বিষয়গুলি টানা হয়েছে। আমি সেই ক্ষেত্রে যাচ্ছি না, কারণ আমি নিজে ওই এলাকায় যখন নির্বাচনী প্রচারণা হয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন টুঙ্গিপাড়া গিয়েছেন, তারপর সেখান থেকে ঘুরে ফরিদপুর হয়ে তারপরে একেবারে গোয়ালন্দ হয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় আসলে নির্বাচনী প্রচারণায় আমি সেই সফর সঙ্গে ছিলাম, এবং সেখানে জাফরুল্লাহ সাহেব আমাদের নৌকা মার্কা প্রার্থী ছিলেন। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার বাংলাদেশের 300 আসনের মধ্যে বেশি আসনে যেতে পারেন না, কিন্তু এই আসনটিতে উনি গিয়েছিলেন। এবার না, এর আগের বারও গিয়েছেন। তারপরও সেখানে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। সুতরাং বিজয়ী যে হবে নিশ্চয়ই তার সাথে তো সরকার কাজ করবে, এটাই স্বাভাবিক। আর যেটা হলো যে আমি যেটা মনে করি যে এই নির্বাচন করতে গিয়ে অথবা নির্বাচন নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের বিএনপি নেতা হাবিব ভাই তিনি যে কথাবার্তা বললেন, এবং কিছুটা আমার মনে হয় যে নির্বাচন করে আসার পরে তার কথাবার্তার মধ্যে এক ধরনের মানে ক্ষোভ অথবা কিছুটা অসংলগ্নতাও আমি প্রকাশ পাইলো এখানে। কারণ যেভাবে যে শব্দগুলো উচ্চারণ এখানে করলেন, সেই শব্দগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সরকারি আওয়ামী লীগ বাংলাদেশে অথবা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, ভোট ডাকাত, ভোট চোর, এই প্রসঙ্গগুলি যখন আসছে, সামরিক শাসকরা যখন ভোট এখানে ছিনতাই করেছিল, মিডিয়া কু করেছিল, তখন কিন্তু এই কথাগুলো আসছে। এবং হাবিব ভাইও কিন্তু এই যে ভোট চোর এবং ভোট ডাকাত, এই শব্দগুলো তিনি যখন ছাত্রলীগ করতেন এবং আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, তখনই কিন্তু এগুলো আত্মস্থ করেছেন, এবং সেগুলো স্মরণ করে তার মনোজগতে এই শব্দগুলো আছে বলেই কিন্তু আজকে সেইগুলো আবার আমাদের দলের বিরুদ্ধে উনি বলতে পারছেন। সুতরাং আমি যেটা মনে করি যে এই শব্দগুলো যারা বলেন, কারণ বাংলাদেশে ভোট চোরের রাজনীতি এটা তো অতীতে আমরা দেখেছি। কারণ এই দেশে হানা ভোট হয়েছে, এদেশে বিএনপি কি না করেছে, এই দেশে গুন্ডার মহড়া হয়েছে, 83 সাল পর্যন্ত বাংলাদেশে একেবারে কারফিউ গণতন্ত্র ছিল, এবং তারপরে এই দেশে নিকট অতীতে 2001 সালে কিভাবে নির্বাচন হয়েছে আমি পটুয়াখালীতে, আমি আমার নিজের এলাকা দিয়েই জানি। আমাদের এলাকায় মির্জাগঞ্জে উপজেলায় সেখানে যে আসনে আমরা এর আগে যে কেন্দ্রে আমরা 80-90% ভোট পেয়েছি অথবা ভোট পেয়েছি, সেখানে কিন্তু এই বিএনপি শূন্য ভোট দিয়েছে আমাদের। সুতরাং সেরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। একেবারে যে উনি যে বললেন যে বিএনপি আজকে উপনির্বাচনগুলো হচ্ছে, এই উপনির্বাচনগুলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আওয়ামী লীগ দিন বদলের সংগ্রাম নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আমি আজকেও এখানে আপনাদের টকশোতে আসার আগে আমি ঢাকায় যে উপনির্বাচন, সেখানে ঢাকার 5 আসনে সেখানে ঘুরে এসেছি, নির্বাচনী কেন্দ্রে ঘুরে এসেছি। সেখানে আমাদের কোনো এমপি অথবা যারা নির্বাচন আচরণবিধির সাথে সংশ্লিষ্ট হতে পারেন তারা কেউ নেই। এবং আমি কিন্তু সেখানে বক্তব্য দিয়েছি যে বিএনপি যে ধারায় বাংলাদেশে নির্বাচনটি করছে, আগামীকালকে সকাল 11টার সময় নিশ্চয়ই তারা আবার একটা প্রেস কনফারেন্স করবেন যে এই নির্বাচন সঠিকভাবে হয় নাই। সুতরাং এটা বিএনপির একটা মানে নিজস্ব একটা নির্বাচনী রাজনীতিতে নেবে ফায়দা হাসিল করার জন্য নির্বাচনী খেলায় নামে, কিন্তু আসলে নির্বাচন করার জন্য যে শৌর্য বীর্য, যে ধরনের সাংগঠনিক দক্ষতা, যে ধরনের কর্মী জনবল এর সাথে সংশ্লিষ্ট করা, কোনোটাই বিএনপি করে না। যে আমরা আবারও আপনার কাছে আসবো এই প্রসঙ্গটি নিয়ে, তার আগে একটু বিরতি নিয়ে আসি, তারপরে ফিরছি। আমরা একটু জানতে চাইবো দ্রব্যমূল্য প্রসঙ্গেও। দর্শক, ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় রাজনীতির হালচাল। রাজনীতির এই হালচালে আলোচনা করতে চাই দ্রব্যমূল্য প্রসঙ্গেও। স্টুডিও থেকে এবার আলোচনা শুরু করতে চাই কমান্ডার সাব্বির আহমেদের কাছ থেকে। আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই, বেশ কয়েকদিন বললেও ভুল হবে, আরও আগে থেকে, এর আগে পেঁয়াজের দর নিয়ে বেশ উত্থান পতন ছিল। এখন আলু, আবার নতুন করে ডিম যুক্ত হয়েছে, সবজি সহ যেটি সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলা হয় দিন শেষে যে এটিও রাজনীতির সাথে সম্পৃক্ত অনেক কিছু। একটু আপনার কাছে জানতে চাইছি। আসলে দেখেন, আমি নিজে কিন্তু বাজার করি, তো বাজারে প্রতিদিন মানে বিভিন্ন দ্রব্যমূল্য যেগুলি কিনতে যাই, আশ্চর্য হয়ে যায় যে মনে হয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন 60-70 টাকার নিচে কোনো সবজি নেই।
হ্যাঁ, আলু তো যদিও সরকার নির্ধারণ করে দিয়েছে 30 টাকার উপরে খুচরো বিক্রি করতে পারবে না, কিন্তু দোকানে 50 টাকা নিচে আপনি কোনো আলু পাচ্ছেন না, পাবেন না। সো সরকারের নির্দেশনা আসলে নিচে পর্যন্ত যাচ্ছে না, আর কেউ এগুলি কেয়ারও করছে না। তো আসলে রাজনীতির যে বিষয়গুলি ইদানিং আমাদের মানে সমাজে ঘটে চলেছে একের পর এক, যে এই করোনাকালীন সময়ে অনেকগুলি ঘটনা কিন্তু একের পর এক ঘটে গেল। একটা ঘটনা ঘটেছে, পরবর্তীতে আর একটা ঘটনা ওইটাকে চাপা দিয়েছে, এর পরবর্তীতে আর একটা ঘটনা আমি উল্লেখ করতে চাচ্ছি না, সবাই আমরা জানি। এইভাবে চাপা দিতে দিতে এখন সর্বশেষ এই যে নিক্সন চৌধুরী সাহেব পর্যন্ত এসছে। এইগুলি নিয়ে যখন সরকার ব্যস্ত থাকছে, তখন এই সুযোগটা নিচ্ছে কিন্তু ব্যবসায়ীরা। অতীতেও নিয়েছে। এই পেঁয়াজের কাহিনী আমরা তো সবাই জানি, প্রায় 200 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। কোথায় আচ্ছা, আমি কম করেই বললাম। সেইটা কিন্তু আবারও অবস্থাতে একই অবস্থায় চলে আসছে। তো সরকারের নজরদারি না থাকার কারণেই এই অবস্থা হচ্ছে, এবং এর মানে সাফারার হচ্ছে সাধারণ মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের, নিম্নবিত্ত আয়ের, এরা কিন্তু বেশি সাফারার। এমনি করোনাকালীন সময়ের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মানুষের অনেক দিক দিয়ে নানাবিধ সমস্যার মধ্যে আছে। তারপরে ন্যূনতম যে সমস্ত খাদ্যদ্রব্য খেয়ে মানুষ বেঁচে থাকবে, কিন্তু দ্রব্যমূল্যের কারণে সেখানেও কিন্তু তাদের নাবিশ্বাস উঠে গেছে। জি, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু স্টুডিওর বাইরে রহিন হোসেন প্রিন্সের কাছ থেকে জেনে আসতে চাই, দ্রব্যমূল্যের এই নিয়ন্ত্রণহীনতা, লাগাম টেনে ধরতে না পারার পেছনে আসলে কারণ কি হতে পারে? না, আমার মনে হয় জিনিসটাকে খুব সহজভাবে ভাবলে এর উত্তর পাওয়া যায়, যে এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা বাস্তবসম্মত কিনা, বা সেই পরিস্থিতি আছে কিনা। আমি মনে করি পরিস্থিতি আছে। উদাহরণ দিই, এখন আলুর কথা আসছে, অনেক সময় মূল্য বৃদ্ধির কথা হয় যে এর চাহিদা এবং যোগান, প্রয়োজনীয়তা তার মধ্যে ফারাক থাকলে হয়। কিন্তু সরকারি তথ্য বলছে বাংলাদেশে আলু উৎপাদন মানে 1 কোটি টনেরও বেশি, আর আমাদের দেশের চাহিদা হচ্ছে 70 লক্ষ টন। তাহলে তো এর দাম বাড়ার কোনো কারণ নেই। যদি আমি বুঝতাম যে কৃষকরা দাম পাচ্ছে আর 60 টাকা আলু কিন্তু আমার আপত্তি নেই, কিন্তু তারা তা পাচ্ছে না। সুতরাং তাহলে এখানে কি, যারা মধ্যবর্তী অংশে কাজ করে, ফড়িয়া যারা এটা করে, ব্যবসায়ী নামধারী যে সমস্ত, আমি বাহিনী বলবো, সবাই না, যারা করে, তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে জনগণের পকেট কাটার কাজ করছে। তাহলে এইটা দেখার দায়িত্ব কার? সরকার। সে আছে কেন? সরকার তো আছে, এগুলো দেখবে, এই বাজার ব্যবস্থার উপরে প্রয়োজনে নিয়ন্ত্রণ আরোপ করে তারা একটা সচল পরিস্থিতি রাখবে। তা আপনি আলুর উদাহরণ দেখে বোঝা যায় তারা এটা পারছে না। ঠিক একই ঘটনা ঘটছে। এই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা অ্যাটিটিউডের ব্যাপার। আপনি বাজার ব্যবস্থার উপরে এক ধরনের আইনি নিয়ন্ত্রণ যেমন করতে হবে, সাথে সাথে আলু বাদ দেন, অন্যান্য যেগুলো পণ্য দরকার, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, তার সরবরাহের জন্য শুধু এ ধরনের ব্যবসায়ীদের উপরে নির্ভর করলে হবে না। এক্ষেত্রে ন্যায্য মূল্যের দোকান করতে হবে, নিয়মিত বন্টন ব্যবস্থা করতে হবে, এই কাজগুলো করার জায়গায় যেতে হবে। আরেকটা কাজের কথা আমরা অনেকদিন ধরে আসছি, যে মিনিমাম যারা উৎপাদন করে এবং আইন অনুযায়ী অন্তত পক্ষে যে দাম, কথার কথা, আমরা যদি 60 টাকা দিয়ে আলু কিনি, তাহলে ওই যিনি উৎপাদক তার মিনিমাম কিন্তু 70% টাকা উচিত। তার মানে 6-7-42 টাকা পাওয়া উচিত। আপনি দেখবেন কেউ কিন্তু পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আপনাকে ক্রেতা এবং উৎপাদক এর একটা সমবায় গড়ে তুলতে যদি পারি আমরা, তাহলে কিন্তু আপনি এই জায়গাটা ঠিক মতো করতে পারবেন। তার মানে এই যে পুরো ব্যবস্থার উপরে সরকারের কোনো ভূমিকা নেই, বরঞ্চ বিভিন্ন সময় মূল্যবৃদ্ধির নামে জনগণের পকেট কাটার যে কাজ হয়, সরকার নিজেকে দায়িত্ব পালন না করার মধ্য দিয়ে ওই দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরই স্বার্থ। জি, আমরা আপনার কাছে আবারও সরকারের একটা ভূমিকা ব্যাপার, আর একটা হচ্ছে পুরো সিস্টেমটা চেঞ্জের ব্যাপার। জি, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন, যেটি বলা হচ্ছে সরকারের ভূমিকা নেই। আরেকটি বিষয় জানতে চাও যে এই মধ্যস্বত্ব ভোগীদের কথা যেটি বলা হচ্ছে, তারা কি সরকারের চেয়েও ক্ষমতাধর কিনা? দেখুন, সরকারের চেয়ে ক্ষমতাধর কেউ আছে বলে আমি মনে করি না। কারণ ক্ষমতাধর তো বিষয় না, বিষয়টা হলো যে দুর্বৃত্তপনা অথবা পকেটের টাকা কেটে নেওয়া, এই ধরনের মনোবৃত্তি যারা করে ব্যবসায়ের নামে, তারা তো আছে এবং সব সময় ছিল, এবং এখনো যে একেবারে নিঃশেষ হয়ে গেছে তা না। কারণ অতীতে কিছু কিছু বিষয়ে কোন কোন দ্রব্যের ব্যাপারে অথবা কোন কোন পণ্যের ব্যাপারে আমরা এই জিনিসটা দেখতাম, বিশেষ করে সিগারেট অথবা এগুলোর ব্যাপারে আমরা প্রায় বছরই কোনো একটা সময় হঠাৎ করে দাম বাড়িয়ে দিত এবং ওই কয়েকদিনের মধ্যে ব্যবসা করে ফেলতো। এটা ছিল দীর্ঘ বছর আমরা দেখেছি। এখন সেটা সংক্রামিত হয়েছে অনেক ধরনের ব্যবসার মধ্যে। তো আমি যেটা মনে করি যে এই যে বাংলাদেশে
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার কিন্তু সবসময় সচেতন আছে। এবং যখনই এই যে পেঁয়াজের ব্যাপারে যখন এখানে সরবরাহ কম হয়ে গেল, তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে যখন এখানে তাদের রপ্তানি বন্ধ করে দিল, তখন স্বাভাবিকভাবে এখানে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং তারপরে কিন্তু সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির যে চ্যানেলগুলো ওপেন করার পরে এবং ভারত থেকেও পেঁয়াজ যখন আবার শুরু হলো আসা, তখন দাম কমে গিয়েছে। এবং অন্যান্য সবজি, যেটা মানে আমি মনে করি যে শাকসবজি অথবা অন্যান্য বিষয়গুলো নিয়ে যেটা আলোচনা হয়েছে, এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। বাংলাদেশের একটা বিশাল অংশ এখনো একেবারে পানির নিচে, এবং সেই ক্ষেত্রে সবজির দাম একটু চড়া হবে অথবা কিছুদিনের জন্য হচ্ছে, এটাই স্বাভাবিক। বিশেষ কাঁচামরিচ এইসব জিনিস তো আসলে যেসব জায়গা থেকে আসে, সেখানে বন্যা আছে, বাংলাদেশ অনেক জায়গায় বন্যা, সুতরাং সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরও আমি যেটা মনে করি যে মানুষের ক্রয় ক্ষমতা, এটা এই কোভিড সিচুয়েশনে সারা পৃথিবীতে যেভাবে হিমশিম খাচ্ছে, বাংলাদেশের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু জীবন জীবিকার সমন্বয় সাধন করে সরকার কিন্তু একটা জায়গায় ধরে রেখেছে। এবং সেই কারণে এই যে আমার হাতে এইমাত্র একটা পেপার দেখতেছিলাম, যা বিজনেস স্ট্যান্ডার্ড, এই পত্রিকায় কিন্তু আমি দেখছি যে হেডিংই প্রথম, যে বাংলাদেশ টু ওভারটেক ইন্ডিয়া ইন পার ক্যাপিটা জিডিপি। এটা কিন্তু সরকারের এই যে একটা পত্রিকার হেডিং হওয়া, এটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে যে বাংলাদেশের যে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা এই যে যারা অর্থনীতির ক্ষেত্রে জায়ান্ট, তাদের পার ক্যাপিটা জিডিপি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এইরকম একটা সিচুয়েশনে। সুতরাং সেই ক্ষেত্রে সরকারের নিশ্চয়ই বিভিন্ন রকমের কর্মসূচি আছে, প্রণোদনা আছে, এবং এবং কৃষকদের উপরে প্রণোদনা আছে। হ্যাঁ, তো এগুলো আছে বলেই কিন্তু একটা জায়গায় কিন্তু এখনো একেবারে এটা নিয়ে বিশৃঙ্খলা যেটা হওয়ার কথা সেটি নাই। তারপর আমি মনে করি যে আমি নিজেও যেহেতু ভোক্তা, আমি বাজারে যাই, আমি কিনি, সুতরাং বাজারে কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি হলে এখানে অন্যান্যদের যেমন বিষয়টি তাদের অর্থনীতির উপর চাপ পড়ে, আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছে তাদের উপরেও চাপ পড়ে। সুতরাং আমরা সকলেই চাই যে বাজার ব্যবস্থা একটা সুশৃঙ্খল ভাবে আসবে, এবং এটা সরকারের নিয়ন্ত্রণেই আছে। তবে কিছু কিছু ব্যবসায়ী তারা মানে একটা উদ্দেশ্য তাদের একটু খারাপ থাকে, হঠাৎ করে ব্যবসা করতে চায়, সেটি সরকারের নজরদারিতে আছে। এটা আমি মনে করি যে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার কাছে আবারও ফিরছি, আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই। আবার আমাদের সাথে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, তার কাছ থেকে জানতে চাই, একদিকে জিডিপি বাড়ছে, আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকারি দল থেকে যেটি বলছে যে সরকারের নিয়ন্ত্রণই রয়েছে দ্রব্যমূল্য বা এই বাজার ব্যবস্থাপনা। সরকার তো সবকিছুই বলে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে। আপনাকে একটা প্রশ্ন আমি করি, যে বিসিসিআই থেকে শুরু করে দোকান মালিক সমিতি, হেলাল উদ্দিন থেকে শুরু করে যারা আছে, প্রত্যেকে টেলিভিশনে যায়, দেখেন তো আপনারা, তারা গিয়ে কিন্তু সরকারের প্রশংসাই করে। সরকারের পক্ষের লোক, এরাই তো বাড়াচ্ছে। এরা তো সরকার সে শক্তিশালী, নাহলে বাড়ায় কী করে? হ্যাঁ, কাঁচামরিচের দাম বলতেছে 200-250 টাকা, পেঁয়াজের দাম 250-300 টাকা, কেন মানুষ কিনবে? আমি যখন বুঝতে পারছি যে ভারত আমাদেরকে পেঁয়াজ দিবে না, হঠাৎ করে যখন বলে দিল গতবার, আমার অন্য জেলার দেশ থেকে তো আমার আগের থেকে বোঝা উচিত যে ভারত বন্ধ করে দিলে আমার কী হবে। এই মাঝখানে মানুষকে যে হয়রানিটা করলো, এটা সরকারের অপরিপক্কতার কারণ বা অদূরদৃষ্টার কারণে। তার এখন নাই বুঝে আলুর দাম বাড়লো কেন? আলু তো গোডাউনে আছে, কেন এত বাড়লো? চাউলের দাম এখন কেন বাড়ছে? এখন কৃষক দাম পাচ্ছে? কৃষককে আলুর দাম পাচ্ছে নতুন করে? যে মধ্যস্বত্ব ভোগী যারা, তারাই করে করছে। এটা সরকারের নিয়ন্ত্রণে নাই, সরকারের নিয়ন্ত্রণে কোনো কিছুই নাই। তার কারণ একজন যদি একজন ধরেন আমরা গরু চুরি করে, তাকে গরু চোর বলবো। এখন শীতের চুরি কথা শীতের চোর বলবো। তো এখন ভোট ডাকাত, ভোট চোর বললে এবার ওদের ব্যথা লাগে। আরে জেনারেল এরশাদ এবং জেনারেল জিয়া রহমান তাদের সেনাবাহিনীর লোক ছিলেন, তারপর তো জেনারেল জিয়া রহমানের সঙ্গে 39টা আসন পেয়েছিল আওয়ামী লীগ। 2 ভাগ হয়ে গেছে, মহিম এবং মিজান এবং মালিক। জাতীয় পার্টির সময় তো 48 ঘন্টা রেডিটেশনের ঘোষণা বন্ধ রাখছিল, তাও তো 86টা আসন পেয়েছিল, দিয়েছিল তো চক্ষু লজ্জা ছিল। জিয়া রহমানের চক্ষু লজ্জা ছিল, জেনারেল এরশাদের বিরুদ্ধে এত বলা বলে গালাগালি করছে, তারা তো চক্ষু লজ্জা ছিল, 86টা আসন দিয়েছিল আওয়ামী লীগকে। তারা কী করলো? যে বিএনপি 2001 সালে 225টি আসন জোট পেতে পারে, একাই 182টা আসন পেতে পারে, সেই বিএনপি 6 সিট পেতে পারে? হ্যাঁ, সেখানে ভোট পায় 1,50,000, সেখানে ভোট পায় 1300-1200। জহিউদ্দিন স্বপন ওখানে আবুল হাসানকে হারিয়ে 2001 সালে এমপি হয়েছিল, সে ভোট পেলে 1300। আর আমি তো ভুক্তভোগী। কোনো মুসলমান, আমি চ্যালেঞ্জ, কোনো মুসলমান যদি বলে যে এই 2018 সালের ভোট, এখানে আমরা ডাকাতি করি নাই, রাতের বেলা ভোট করি নাই,
আমি বলবো যে কেউ বলতে পারে না, তো তার ইমান নষ্ট হয়ে যাবে। আমারও কিন্তু ভোট চুরি করে দিনে তোমরা, আমি তো চোর দেখলাম, আমি তো ডাকাত দেখলাম, আমি ডাকাত দেখার পর ডাকাতকে বলবো না ডাকাতি করে নিয়ে গেল, তো এর কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। আজকে নিক্সন চৌধুরী যে কাজটি করেছে, আমি নিক্সন চৌধুরীকে সমর্থন করি না, তাকে দোষও দিতে চাই না। নিক্সন চৌধুরী যেটা করেছে সেটা ওই এলাকার ডিসি, ওই এলাকার টিওনও তাদের প্রাপ্য। তাই এটা বহু এলাকায় বহু মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই ডিসিরা, এই এসপিরা, এই টিওনরা, ইউনোরা, এরাই তো ভোট ডাকাতি করেছে, এরাই তো রাতের বেলা ভোট মারার ব্যবস্থা করেছে। আওয়ামী লীগের ক্ষমতা আছে। আজকে শুধু সরকারের এই ডিসি, এসপি, টিওনো, ওসিরা বলুক যে আওয়ামী লীগের কোনো অপকর্মের সাথে আমরা জড়িত হব না। কিন্তু অসদাচরণ আমি কি বলি, প্রাপ্য হতে পারে আসলে? হ্যাঁ, অসদাচরণ কি প্রাপ্য হতে পারে? অসাধারণ প্রাপ্য না, কিন্তু আপনি যদি আমাকে গালাগালি, আপনি তো শালা বলেন আমাকে, আমি আপনাকে না বললে অন্য একজনকে আপনার কাছে খারাপ গালি দিবে। তো এরা যে মানুষের অধিকার কেড়ে নিয়ে আসে, একজন ডিসি, এসপি, এটা বিশেষ পরীক্ষা দিয়ে এখানে যায় একটা ইউনো, তারা বুঝলো না যে আসলে বিএনপি ভোট পায় 1 লাখ 1.5 লাখ ভোট, সেই বিএনপিকে আমি 1300 ভোট কীভাবে দিচ্ছে, সেখানে আমি 57 ভোট কেন দিচ্ছে। আমি জনাল ফারুকের জিজ্ঞাসা করেছিলাম, আপনার ওখানে মাত্র 57 ভোট বিএনপির প্রার্থী পেতে পারে একটা সংসদে আসনে, তো এই সরকার হলো ভোট চোর, ভোট ডাকাত, তা আমি তার বলে গায়ে লাগবে কেন? গায়ে লাগাতে যে কারণে আজকে নিয়ন্ত্রণহীন, আজকে বাজার ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে কেন? আজকে চিন্তা এখানে না, আজকে ধর্ষণ করতেছে কারা? জি, আবারও এই আলোচনায় ফিরছি আমরা, বিরতির পরে একটু ফিরে আসছি, বিরতির পরে ফিরে আসছি আমরা এই আলোচনায়। আজকে এই সরকারের একটু সময় স্বল্পতার জন্য দর্শক ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় রাজনীতির হালচাল। আমাদের সাথে 4 জন অতিথি রয়েছেন, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই, শুরু করতে চাই এই পর্বে কমান্ডার সাব্বির আহমেদ স্টুডিও থেকেই আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা যেটি দেখছি আসলে আজকে নতুন করে সাতক্ষীরা একটি হত্যাকাণ্ডের ঘটনা, এছাড়া সিলেটে লাশ তোলা হয়েছে, ধর্ষণ সহ যৌন সন্ত্রাসের গেল কয়েকদিন ধরে বেশ আলোচিত ঘটনা। পরিস্থিতি কি এখনই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা অবনতি হলো, নাকি আসলে ঘটনাগুলো আগেও ঘটতো, এখন কম প্রকাশ পেয়েছে এরকম? আসলে আমরা সবাই জানি যে এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, এখনও ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। 100% কখনো এই ধরনের ঘটনা থেকে আমরা মুক্তি পাবো না। তো বিষয়টা হচ্ছে যে ঘটনা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে বা পারবে না সরকার। 86-এ আমরা সবাই জানি যে তখন শিশু এবং নারী নির্যাতন এত পরিমাণে বেড়ে গেল যে ওই যে অ্যাসিড নিক্ষেপ মানে চরম আকারে চলে গেল, তখন এরশাদ সাহেব একটা আইন করেছিলেন, মানে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের কিছু ধারা সংশোধন করে মৃত্যুদণ্ড করেছিলেন সর্বোচ্চ শাস্তি। এর পরপরই কিন্তু মানে ওই আইনটা হওয়ার পরপরই মানে মিরাকেলি সাডেনলি সেই ঘটনাগুলি কিন্তু কমে গেল। 100% যায় নাই, বাট অনেকটা কমে গেল। তো আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট ধন্যবাদ দিতে চাই বর্তমান সরকারকে, এই যে ধর্ষণের বিরুদ্ধে যে মানে আইনের সংশোধনী করে কিছুটা যে মৃত্যুদণ্ড করা হয়েছে, এই জন্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখন প্রশ্ন এসছে যে আইনের যদি আবার মানে কিছু ফাঁকফোকর দিয়ে মানে কোন নিরপরাধ লোক যেন মানে অপরাধী হিসাবে যেন না আসে। জি, আমরা হাবিবুর রহমান হাবিব আপনার কাছ থেকে জানতে চাইছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতির কারণ কি? এতটা অবনতির মূল কারণ হলো দেশে তো কোনো আপনার নীতি নৈতিকতার কোনো বালাই নেই। তো আইন শৃঙ্খলা অবনতি, আইন শৃঙ্খলা যারা রক্ষা করবে তাদেরকে দিয়ে যখন আপনি অনৈতিক কাজকর্ম করান, তখন তারাও তো তার সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। আজকে ধরেন এই যে সিলেটের ব্যাপারটি আলোচনা কারা মেরেছে, প্রশাসনের লোকজন তো মেরেছে। আপনার সিলেটে কে যে আপনার যে মেজর সিনহাকে যে মারলো, কারা মারলো? প্রদীপরা মেরেছে। সেখানে রাজনীতির কি কারণ? আসলে রাজনীতির কারণই তো 214 জনকে যখন মারলো তখন প্রদীপকে জিজ্ঞাসা করলো না এই লোকগুলিকে কেন মারতেছে, কেন মারে? ধরে নিয়ে টাকা চাই, তারা টাকা যখন দিতে পারে না, ওদের ইচ্ছা মতো যখন চাহিদা দিতে পারে তখন তো মেরে ফেলে। অর্থাৎ কেউ বলে অনসার শত্রুতা আছে, ওখানকে টাকা দেয়, সেই কারণে সে মেরে ফেলে। সেটা তো তার ব্যক্তি সমস্যা না? ব্যক্তি সমস্যা না তো, এই সমস্যাটা ওই প্রদীপ যখন একজন এমপির ওখানে ভোট ছাড়া যখন তাকে সিল পিটে যখন এমপি বানিয়ে দেয়, তখন সেই এমপি তো তাকে কিছু বলতে পারে না। সরকারকে এই প্রশাসনকে বলার কিছুই নেই, তো কোনো অধিকারই তো নেই। আমি আবারও ওই কথা বলে শেষ করতে চাই, আমার নির্বাচনটা করলাম, আমি একে একে করে আমার এলাকার প্রত্যেকটি আমি প্রিজাইডিং অফিসার জিজ্ঞাসা করব যে আপনার এখানে যে এই যে 87%, 85%, 82% ভোটে দেখালেন, আপনি বলেন তো আপনার ছেলে মেয়ে বা মায়ের বাবার কসম করে বলেন তো
এখানে এত পরিমাণ ভোট দিতে এসেছে কিনা? তো এই অনৈতিকতাকে সারা দেশের সমস্ত প্রশাসনকে এই সরকার নষ্ট করে ফেলছে। একজন একটা সেক্টর নেই যে সেক্টরকে এই সরকার ধ্বংস করে নাই। জি, আমরা একটু যেতে চাই জনাব, একটু সময় স্বল্পতার জন্য আমরা একটু জনাব রহিন হোসেন প্রিন্স তার কাছ থেকে একটু জেনে আসতে চাই। জনাব রহিন হোসেন প্রিন্স, জানতে চাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেই সমস্যা যেটি দেখা যাচ্ছে এটি রাজনৈতিক নাকি ব্যক্তিকেন্দ্রিক সমস্যা? স্যার আমি বুঝতে পারিনি শব্দটা। জি, জানতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ কিছু দুর্ঘটনার ঘটনা শোনা যাচ্ছে আজকে, যেমন সাতক্ষীরা, এছাড়া সিলেটের ঘটনা, ধর্ষণ বেড়ে যাওয়া, এর সাথে ক্ষমতা বা রাজনীতির কোনো সম্পর্ক আছে কিনা? না, আমি মনে করি এটা দুটি জিনিস আপনি একটু খেয়াল রাখবেন। এটা একটা আমাদের সমাজটা যে একেবারেই কি বলে যে খারাপ জায়গায় চলে গেছে তারই একটা বহিঃপ্রকাশ যেমন আছে, আরেকটি হচ্ছে পুরো শাসন ব্যবস্থার সংকট, যার সাথে অবশ্যই সরকার, রাজনীতি সবকিছুই জড়িত, অর্থনীতি এই জায়গাটায় জড়িত। সুতরাং আপনি এই দুইটাকে বিবেচনা না করতে পারলে আমরা ভুল করব। কারণ একটা আমাদের যে সমাজ কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে চলবে, তার যেমন একটা সমাজের স্থানীয় দায়িত্ব আছে, কিন্তু মূল দায়িত্ব হচ্ছে শাসনটা কিভাবে চলছে, সেখানে জনগণের অংশগ্রহণ আছে কিনা, সেক্ষেত্রে আপনি আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা, সেক্ষেত্রে রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে কিনা এই ধরনের ক্রিমিনাল ফোর্স গুলো। কিন্তু যখন আমরা দেখি পুরো রাজনীতিটাই দুর্বৃত্তায়িত হয়ে যায় এবং দুর্বৃত্তায়িত শক্তি হচ্ছে প্রধান, এই যে দেখুন এখানে রাজনীতির কথা বলা হয়, এখানে প্রশাসনের কথা বলা হয়, এখানে যে ব্যবসায়ী শব্দটা নিয়ে আসি এদেরকে কথা বলা হয়, কিন্তু আপনি দেখেন পুরো জিনিসটা ডমিনেট করছে কারা? অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা আর অসৎ রাজনীতি। এই ত্রয় মিলে যে দুর্বৃত্তায়িত ধারা তৈরি করেছে, এই দুর্বৃত্তায়িত ধারার ফল হয়ে পড়ছে সমাজে। সুতরাং সমাজটা অশান্ত হয়ে উঠছে, সমাজটা একটা পচাগলা সমাজের যে রূপ সেটাই আমাদের সামনে চলে আসছে বলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। জি, আমরা একটু সময় শেষ হয়ে গেছে, আমরা একটু জনাব আফজাল হোসেনের কাছ থেকে জানতে চাইছি, দিন শেষে দোষারোপ রাজনীতির উপরেই পড়ে এবং ক্ষমতায় আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগের উপরেই অভিযোগের তীরটি আসে। আপনার মন্তব্য জানতে চাইছি। না, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে অভিযোগ তো আমাদের উপরে আসবেই, কিন্তু আমরা যেটা মনে করি যে আপনি যে প্রসঙ্গটি বললেন যে এটা ব্যক্তিকেন্দ্রিক না এটা রাজনৈতিক, আমি একেবারে সরাসরি বলি, আমাদের এখানে যারা অনুপস্থিত অথবা উপস্থিত যারাই আছেন না কেন, এটা কিন্তু নিজের কাছে নিজে যদি প্রশ্ন করেন সকলেই স্বীকার করবেন এটার সাথে ব্যক্তি সম্পর্কটাই জড়িত বেশি। কারণ এদেশে দুইটা ঘটনায় একটা অর্গানাইজড রেপ হয়েছে অথবা এথনিক ক্লিনজিং ঘটনা ঘটেছে। একটা হলো 1971 সালে, এবং তার সাথে যারা জড়িত ছিল ঘাতক, দালাল, রাজাকার, এই সকল অপশক্তিকে তারা কিন্তু এখন যারা সুন্দর সুন্দর কথা বলে তারা কিন্তু বিচার করতে পারে নাই। আওয়ামী লীগ সরকারই সেই লক্ষ লক্ষ ধর্ষকদের বিচার করেছে বাংলাদেশে। আবার 2001 সালে অর্গানাইজড রেপ হয়েছে এই দেশে, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীকে নৌকামার্কায় ভোট দেওয়ার অপরাধে গ্রামের পর গ্রামে রেপ করা হয়েছে বিএনপি, জামাতে, সেই সকল গুন্ডারা। সুতরাং তারপরেও আমরা দেখেছি যে বাংলাদেশে এখন সেই রকম রাজনৈতিক ভাবে সেই ঘটনাকে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না, এবং রাজনৈতিক ভাবে প্রশ্রয় দেয় না বলেই সরকার কিন্তু প্রত্যেকটি ঘটনার বিচারের আওতায় আনছে এবং বিচার হচ্ছে। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নাই এখানে। হ্যাঁ, যে সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে আরো তিনজন অতিথি ছিলেন, হাবিবুর রহমান হাবিব, কমান্ডার সাব্বির আহমেদ এবং রহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো 24 ঘন্টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।